আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অনেকেই বলছেন যে রাষ্ট্রপতিকে সরানোর পরে নেক্সট টার্গেট হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। অর্থাৎ জেনারেল ওয়াকার খানকে তার মেয়াদ পূর্ণ করতে নাও দেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23শে জুন তার মেয়াদ শেষ হবার কথা, কিন্তু সেই পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে নৌবাহিনী প্রধান, তাকে ওয়াদা করা হয়েছিল যে আগস্টের রেজিম চেঞ্জ সাকসেসফুল হলে তাকে 1 বছর এক্সটেনশন দেওয়া হবে, তাকে দেওয়া হয়নি। সভাপতি, নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, 3 প্রধানেরই তখন একটা প্রত্যাশা ছিল যে রেজিম চেঞ্জের পরে তারা কিছু না কিছু পাবে এবং মিনিমাম 1 বছর এক্সটেনশন, এই প্রমিসটা কিন্তু তাদের কাছে করা হয়েছিল। কিন্তু 1 বছর এক্সটেনশন তো হয়নি। এখন পুরো মেয়াদ কমপ্লিট করা যাবে কিনা সেটা নিয়েই টেনশন। এবং মেয়াদ পূর্ণ করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান কিন্তু ব্যাপক চেষ্টা করছেন। তার একটা স্বপ্ন বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের একটা মিলিটারি প্যাক্ট তৈরি করে দিয়ে যাওয়া, এবং স্বভাবতই 1 বছর এক্সটেনশন তিনিও চান। 2025 সালের 7ই জানুয়ারি বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন এবং 8ই জানুয়ারি তিনি লন্ডন পৌঁছেছিলেন। তার ঢাকা ত্যাগের প্রাক্কালে 2রা জানুয়ারি সস্ত্রীক জেনারেল ওয়াকার খান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এবং প্রায় 40 মিনিট সময় কাটিয়েছিলেন। এই সময়ে জেনারেল ওয়াকার খান টেলিফোনে তারেক রহমানের সাথে কথা বলেছিলেন এবং তখন খালেদা জিয়া তারেক রহমানকে বলেছিলেন যে ওয়াকার খুব ভালো ছেলে, ওয়াকারকে যেন সে দেখে রাখে এবং ওয়াকার তাদের পক্ষে অনেক সাপোর্টিং কাজ করছে। কিন্তু আজ খালেদা জিয়া নেই, তিনি মারা গেছেন। তার ছেলে তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু তারেক রহমান কেন জানি জেনারেল ওয়াকারকে মায়ের কথা অনুযায়ী দেখে রাখছেন না। একটা ছবি খুব ভাইরাল হয়েছে। বর্তমানে আর্মিদের প্রমোশন বোর্ডের মিটিং চলছে। তো ছবিতে তারেক রহমানের পাশে জেনারেল ওয়াকার দাঁড়িয়ে আছেন এবং যারা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেন তারা অনেকেই জানতে চেয়েছেন বা যে ভঙ্গিমায় জেনারেল ওয়াকার দাঁড়িয়েছিলেন সেটি আসলে কি প্রকাশ করে। আর্মির ভেতরে কি কোনো অসন্তোষ দানা বাঁধছে? রাষ্ট্রপতির চলে যাওয়াটাকে আর্মি কেমন ভাবে নিয়েছে? এর ইম্প্যাক্ট বা এর কনসিকুয়েন্স হিসেবে আর্মিতে কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে কি আর্মির ভেতরে আলোচনা চলছে? সবকিছু মিলিয়ে জেনারেল ওয়াকার এক ধরনের বলা যায় বিষণ্ণতায় ভুগছেন, অনিশ্চয়তায় ভুগছেন তার ক্যারিয়ার, তার বাকি টেনিউরটা নিয়ে। তিনি তুরস্কের সাথে যে প্যাক্টটা করতে চাচ্ছেন, আবার জেনারেল ওয়াকার কিন্তু দিনের শেষে ডিপ স্টেটের লোক। তারেক রহমান কার লোক? তারেক রহমানকে ক্ষমতায় এনেছে মূলত ভারত, আমেরিকার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। শুধু ভারত নয়, যদি আরো স্পেসিফিক্যালি বলি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এটি তারই উদ্যোগ ছিল। জামাত ঠেকানোর জন্য তারেক রহমানকে তারা সেই মুহূর্তে উত্তম বিকল্প মনে করেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারেক রহমান কিন্তু ভারতের সেই আস্থার প্রতিদান দেননি। ভারতের অনেকেই মনে করেন যে এই তারেক রহমানের যে ভারতের প্রতি অ্যাটিটিউড, তার দ্বারা ভারত ইজ ফিলিং এক্সপ্লয়েটেড। ভারত মনে করছে যে তারেক রহমান তাদের সাথে সঠিক আচরণটা করেনি। এখন সেপ্টেম্বরে ভারতে ব্রিক্সের মিটিং এবং সেই মিটিংয়ে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা যাক তারেক রহমান ব্রিক্সের মিটিংয়ে ভারতে যায় কিনা। যদিও এই ব্রিক্সের আগেই নরেন্দ্র মোদীর সরকারকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। যখন নরেন্দ্র মোদীর এই কথা বলছি এবং আমি
যে ভারতের যে আন্দোলনটা হলো ককরোচ জনতা পার্টির, একটা মজার ঘটনা হয়েছে যে পরশুদিন পাঞ্জাবে একটা পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এবং দিল্লিতে যে আন্দোলনটা হয়েছিল সেটা এই পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়েই। তো এখন পাঞ্জাবে যখন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তো পাঞ্জাবের ক্ষমতায় বর্তমান যে মুখ্যমন্ত্রী তিনি আম আদমি পার্টির, তিনি একসময় কৌতুক অভিনেতা ছিলেন। তো তিনি এখন এই পাঞ্জাবের এই মুখ্যমন্ত্রী। তো এখন স্বভাবত একটি আন্দোলন দানা বাঁধবার কথা, কিন্তু পাঞ্জাবে আম আদমি পার্টি বলছে না, এ ধরনের আন্দোলন করা যাবে না। ভারতের কেন্দ্রে দিল্লিতে তারা আন্দোলন করবে, কিন্তু নিজেদের ঘরে যখন একই সমস্যা, যে অভিযোগে তারা এখন অভিযুক্ত, সেখানে কিন্তু এখন আন্দোলন হচ্ছে না। তার মানে আম আদমি পার্টি এবং অনেকে মিলে ভারতে যে আন্দোলনটি করেছিল ককরোচদের সামনে রেখে, সেই আন্দোলনটা আসলে যে যে দাবির কথা বলেছে সেটা না, এর অনেক গভীরে এর শেকড় প্রথিত ছিল। যাই হোক, তারেক রহমান ভারতের সাথে কথা রাখছে না, তারেক রহমান ওয়াকারের সাথে কথা রাখছে না, তারেক রহমান আমেরিকার সাথে কথা রাখছে না। সেটা আবার বলা যায় তাদের অতিরিক্ত চীন প্রীতি, এবং এই যে সার্জিও গোর আসবেন, সার্জিও গোর এসে তিনি আবার রোহিঙ্গাদের সাথে মিটিং করবেন। আজ সকালেও বাংলাদেশ মিয়ানমার যে সীমান্ত, সেখানে আরাকান আর্মির উপরে ব্যাপক আক্রমণ হয়েছে। মিয়ানমারের জান্তা সরকার ব্যাপক বোমবিং করেছে আজকে সকালেও। অর্থাৎ আরাকান আর্মির উপরে কিন্তু একের পর এক আক্রমণ চলছেই। এদিকে ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি হবার আকাঙ্ক্ষা এখনো ত্যাগ করেননি। তিনি তার মার্কিন প্রভুদের কাছে তারেক রহমানের বিরুদ্ধে নালিশ করেছেন, কারণ তারেক রহমান তাকে কথা দিয়েছিল তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এবং ইউনূস যদি শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকে তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে। কিন্তু এখন তারেক রহমান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার মতো ভরসা পাচ্ছেন না। ডক্টর ইউনূস এখনো খুব চেষ্টা করছে, যদিও তার প্রাক্তন প্রেস সচিব ডাস্টবিন শফিককে দিয়ে বলাচ্ছে যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতে চান না। এটি অসত্য তথ্য। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার জন্য বিশ্বের নানান প্রভাবশালী ব্যক্তি দিয়ে তারেক রহমানের উপরে প্রভাব খাটিয়ে যাচ্ছে। অর্থাৎ তারেক রহমান ডক্টর ইউনূসের সাথেও কথা রাখেনি। তারেক রহমান তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র জামাতের সাথেও কথা রাখছে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠছে। যে কারণে জামাত এনসিপির যে দুই দলের যে জোটটা, তারা কিন্তু সরকারকে আক্রমণাত্মক ভাষায় বিভিন্ন কথা বলছে এবং এর মধ্যে বিভিন্ন জায়গায় বোম ফুটছে। মেট্রো রেলের নিচে বোম পাওয়া গেছে, উত্তরায় বোম ফুটছে, অর্থাৎ পরিস্থিতি ঘোলাটে হবার লক্ষণ দেখা যাচ্ছে। এই অবস্থায় সার্জিও গোর আসবে 29শে জুলাই। সেটি নিয়েও তারেক রহমান সরকার এই মুহূর্তে ভীষণ ব্যস্ত, কিভাবে সার্জিও গোরকে তারা মোকাবেলা করবেন। কারণ ইতিমধ্যেই চাউর হয়ে গেছে যে চীন প্রশ্নেই মূলত আক্রমণটা হবে। রোহিঙ্গাদের সাথেও সার্জিও গোরের কিছু আলোচনা আছে। অর্থাৎ মিয়ানমার সংক্রান্ত ওই করিডোর, এ বিষয়েও সার্জিও গোর প্রেশার ক্রিয়েট করবেন, যেটা আমি আগেই বলেছি। এবং এই পরিস্থিতিতে জেনারেল ওয়াকার কি করবেন, তার উপরে ডিপ স্টেটের কোনো নির্দেশ আসবে কিনা, সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। অর্থাৎ আগামী দিনগুলোতে রাজনীতির মাঠ আবার গরম হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর 30শে জুলাই ঢাকায় আসবেন 2 দিনের সফরে। এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই ভিজিট সম্পর্কে মূল যে জিনিসগুলো সবার জানা দরকার সেটা নিয়ে এই বক্তব্যটা দিচ্ছি। প্রথমে দেখি আমরা যে সার্জিও গোরটা কে। সার্জিও গোর 1986 সালে জন্মগ্রহণ করেন উজবেকিস্তানের টাশকেন্টে। দেখা যাচ্ছে যে উনি আসলে মূলত রাশিয়ান ডিসেন্ট একজন মানুষ, অর্থাৎ ওনার ফোরফাদাররা রাশিয়ান ছিলেন। অরিজিনাল হলো রাশিয়া,
জন্ম উজবেকিস্তানে, তারপরে বোঝাই যাচ্ছেন মাইগ্রেন্ট, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এই 40 বছর বয়সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ মানুষ হতে পেরেছেন। এতেই বোঝা যায় যে সার্জিও গোর একজন কামিল মানুষ, দক্ষ মানুষ। তিনি রিপাবলিকান পার্টিতে জয়েন করেছেন। পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, তার সাথে তার গভীর সম্পর্ক হয়। ট্রাম্পের সেকেন্ড মেয়াদে যে ইলেকশন, সেখানে যে খরচপত্র যেখানে হতো সেটাতে তিনি কন্ট্রিবিউট করেছেন, এবং গোর সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে গেছেন ট্রাম্পের কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে যে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তার সাথে মিলে এই সার্জিও গোর, তারা একটা পাবলিশিং হাউস খুলেছেন। সেই পাবলিশিং হাউসে ডোনাল্ড ট্রাম্পের একটা বই তারা বাইর করেন, জার্নি টুগেদার। এই বইটা ইউএসএ তে বেস্ট সেলার হয়, ডোনাল্ড ট্রাম্পকে পরিচিতি দেয়। এই জার্নি টুগেদার মানে একত্রে ভ্রমণ আর কি জীবনে। উনি ওনার রাজনীতি, যে রিপাবলিকান পার্টিতে ওনার যে ঘনিষ্ঠ সহচররা আছে তাদের সাথে উনি যে জার্নিটা করেছেন, এবং ওনার যে মাগা মেক আমেরিকা গ্রেট এগেইন যে মুভমেন্ট যা তিনি শুরু করেছেন, তার একজন সঙ্গী হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গী হলো এই সার্জিও গোর, এবং সার্জিও গোর আর ডোনাল্ড ট্রাম্পের ছেলে মিলে যে পাবলিশিং হাউস খুলেছেন, সেখানে বই তারা বের করেছে। বইগুলো তারা কমার্শিয়ালি সাকসেসফুল করেছে। এই হলো সার্জিও গোরের মোটামুটি পলিটিক্যাল পার্সোনাল ক্যারিয়ার। গোর নিজেরও ব্যবসা বাণিজ্য ছিল, উনিও একজন মিলিয়নিয়ার। ফলে ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হওয়ার পেছনে গোর অল্প বয়সে অনেক সাকসেস দেখিয়েছেন, বিশেষ করে ট্রাম্প সাহেবের বইয়ের প্রচারে এবং প্রকাশনায়। সুতরাং সার্জিও গোরকে আমরা খুবই ইম্পর্টেন্ট মানুষ হিসাবে ধরে নিতে পারি। ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ইয়াং ম্যানদের সাথে ইয়াং ম্যানদের নিযুক্ত করতে খুব পছন্দ করেন। আমরা দেখেছি যে ইরান বা মধ্যপ্রাচ্যের যে কোনো আলোচনায় ট্রাম্পের প্রফেশনাল কূটনীতিকদের চেয়েও তার বড় মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের হাজব্যান্ড, সে খুব কুশনার, জেরার্ড কুশনার, একজন ইহুদি, এবং সে খুব সেখানে সেই আলোচনাগুলোতে থাকে এবং প্রাধান্য বিস্তার করে। তাছাড়া আমরা যদি ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি অফ স্টেট, এরকম আরো অনেককে দেখি, এরা সবাই অনেকেই কিন্তু ওনার অ্যাডমিনিস্ট্রেশনে অনেক ইয়াং পিপল আছে। আমি মনে করি যে এই ধরনের ইয়াং পিপল নিয়োগে সুবিধা অসুবিধা দুটোই আছে। এইটা আজকে ওই দিকটা বলবো না, অতীতে বলেছি যে অসুবিধাটা কি, আজকে সুবিধাটাই বলি। এবং সুবিধা যেমন আছে, প্রতিপক্ষ যারা মানে এই ধরেন সার্জিও গোরের সাথে যারা আলোচনা করবেন, তাদেরও কিন্তু একটা বড় ধরনের সুযোগ আছে। সার্জিও গোরকে যদি তারা চিন্তায় ভাবনায় একীভূত হয়ে কিছু বোঝাতে পারেন, ট্রাম্প নিশ্চিতভাবে সেটা গ্রহণ করবেন। এবং এই জন্য এই ধরনের মানুষদের সাথে কূটনীতি করতে হলে আগে তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হয় এবং সাইকোলজিটা বুঝতে হয়। আপনি যত বেশি একজন মানুষকে চিনবেন, তত ভালো তার সাথে আপনি কূটনীতি করতে পারবেন। এটা নিয়ে একটু পরে আরো বলবো। তবে এখন যে প্রশ্নটা করি যে তাহলে সার্জিও গোর ঢাকায় কেন আসছেন? সার্জিও গোরকে তো প্রেসিডেন্ট ট্রাম্প শুধু ভারতের রাষ্ট্রদূতই নিয়োগ করেন নাই, উনি গত বছর এসছেন, এক বছরও বোধহয় হয় নাই উনি রাষ্ট্রদূত হিসেবে জয়েন করেছেন, কিন্তু তাকে আবার একটা স্পেশাল এনভয় করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেটা কি সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়াতে তিনি ট্রাম্পের বিশেষ দূত। সেই ক্ষমতা বলেও তিনি কিন্তু বাংলাদেশে আসতে পারেন, এটা একটা দিক। আর কি বিশেষত্ব থাকতে পারে সেটা বলছি। আবার প্রেসিডেন্ট ট্রাম্পে এটা একটু নতুন কিনা জানি না, আগে এরকম তো দেখি নাই। উনি যে টার্কিতে ওনার যে রাষ্ট্রদূত, তারও এরকম একটা দায়িত্ব আছে, সিরিয়া টিরিয়া আরো একজন রাষ্ট্রদূতের, অর্থাৎ তিনি 2-3 জন রাষ্ট্রদূতকে এখন স্পেশাল এনভয় করেছেন। কিন্তু ইউনাইটেড স্টেটস এটা সবসময় করে। আগে আমরা দেখেছি যে যখন হিলারি ক্লিন্টন সেক্রেটারি অফ স্টেট ছিল, বা বারাক ওবামা, বা তার আগে প্রায় সব প্রেসিডেন্টের আমলেই মার্কিন যুক্তরাষ্ট্রের এসব বিশেষ দূত থাকে, আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত। রাষ্ট্রদূতদের আগের সরকারগুলো, রাষ্ট্রদূত মানে ক্যারিয়ার, মোস্টলি তারা কিন্তু ক্যারিয়ার ডিপ্লোমেট ছিল। এই যে সার্জিও গোরের মতো এরকম মানে নন ক্যারিয়ার, নন প্রফেশনাল ডিপ্লোমেট আগে ওইরকম নিয়োগ করা হতো না। তার মানে হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প একে তো উনি নানানভাবে একটু ডিফারেন্ট, আবার বোঝাই যাচ্ছে যে ক্যারিয়ার ডিপ্লোমেটদের উপর ওনার খুব একটা আস্থা নাই আসলে। কারণ ইরান সহ বড় বড় যত ধরনের আলোচনা হয়, সেখানে ক্যারিয়ার ডিপ্লোমেটরা হয়তো থাকে, কিন্তু ফোরফ্রন্টে ওই ভাইস প্রেসিডেন্ট আর জেরার্ড কুশনারকেই দেখা যায়। আর সেই বিশেষ দূত হিসাবে তিনি আসতে পারেন। এখন সেই বিশেষ দূত হিসাবে আসার ক্ষেত্রে এজেন্ডা কি থাকতে পারে, অনেক ধরনের স্পেকুলেশন হচ্ছে। একটা হলো যে আমাদেরকে দেখতে হবে যে ব্রেন্ট ক্রিস্টেনসেন, যে আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে প্রেসিডেন্ট ট্রাম্পের, যার সম্পর্কে তিনি তারেক রহমানকে চিঠি লিখে বলেছিলেন, তারেক রহমানকে সম্ভবত বা ইউনুসকে, যে ইনি আমার খুব বিশ্বস্ত, আপনার যা যা লাগে এই ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বলবেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন আবার মার্কিন ফরেন সার্ভিসের একজন নিয়মিত অফিসার, উনি ঢাকায় এর আগে চাকরি করেছেন, ট্রেড অফিসার বা এইরকম।
তারপরে আবার তিনি রাষ্ট্রদূত হয়ে এসেছেন এবং তারও ক্যারিয়ার খুব বেশি পুরনো নয় মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে চিন্তা করলে। ধারণা করি ব্র্যান্ট ক্রিস্টেনসেনের বয়স আমাদের চেয়েও কম হবে, অর্থাৎ আমার চেয়ে কম হবে। এবং ক্রিস্টেনসেনকে আমরা দেখলাম যে তারেক রহমান যখন চীন সফরে যান তার আগে খলিল সাহেব যখন যাবেন তার আগে খলিল সাহেবের অফিস থেকে বের হয়ে খুব উত্তেজিত কথাবার্তা বলেছিলেন, যেখানে খুব বিখ্যাত হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে কেউ হারে না, খেলা সম্পর্কে এবং রাজনীতি সম্পর্কে খুব চৌকস কথাটা। কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা ছিল অত্যন্ত ফ্রাস্ট্রেটেড। এবং সাধারণত দক্ষ রাষ্ট্রদূতরা জনসমক্ষে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা ফ্রাস্ট্রেশন প্রকাশ করেন না, যথেষ্ট দক্ষ হলে করেন না, অথবা যাদের কাছে করছেন তাদেরকে তেমন পাত্তা না দিলে। অর্থাৎ আপনি যদি এটা আরো একটু ইম্পর্টেন্ট আর একটু দেখি, আবার সম্প্রতি আমরা ব্র্যান্ট ক্রিস্টেনসেনকে দেখলাম যে এনসিপি সন্ত্রাসীদের সাথে বৈঠক করছেন, সেখানে তিনি তাদেরকে তাদের যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুসকে দিয়ে যে গোলামির চুক্তি করিয়ে ফেললো সেইটা সম্পর্কে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন। এখন ব্র্যান্ট ক্রিস্টেনসেন দেখবেন রাষ্ট্রদূতদের যেগুলো থাকে সাধারণত, এটা এখন আর গুরুত্বপূর্ণ না, তবু বলি একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট কিন্তু অনেক কিছু সম্পর্কে তাকে শেখানো হয়, তার পোশাক সম্পর্কে শেখানো হয়, কিভাবে কি করবে না করবে অনেক কিছু তো শেখানো হয়, কিভাবে খাবে, অবশ্য খাবে এটা বাঙালিদেরকে শেখাইতে হয়। ইউরোপ আমেরিকা বা এমনকি মিডল ইস্টে তো সবাই ওই যা কাঁটা চামচের ছুরির ব্যবহার করে খেতে জানে, একেবারে সবাই, অর্থাৎ চা দোকানদার থেকে শুরু করে রাজা মহারাজারা, কিন্তু এগুলো শেখানো হয়। তা আমরা দেখলাম যে ব্র্যান্ট ক্রিস্টেনসেন তিনি এক ধরনের জুতা পরছেন, তার জুতার উপরে মোজা একেবারে উলের মোজার মতো মনে হচ্ছে, মোটা মোজা, চক্কর বক্কর স্ট্রাইপড মোজা এবং প্যান্ট অনেকটা উপরে উঠে আছে। পোশাক আশাকে ডিপ্লোম্যাটদের কি বলবো যে ফর্মালিটিস, এইটা এখন আর খুব বেশি কোথাও কাজ করে না, কিন্তু তারপরেও একটা পর্যায়ে কাজ করে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে সেই পর্যায়েও কাজ করে না, যেটা আমরা ক্রিস্টেনসেন সাহেবের ব্যাপারে দেখি, তখন আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন যে ক্রিস্টেনসেন সাহেব এগুলো কিছু জানে না? কিন্তু জানে না কি বলতে পারবেন একজন ফরেন সার্ভিস অফিসার সম্পর্কে? আরেকটা হলো যে এগুলোকে তারা পাত্তা দেয় না, অর্থাৎ যেই রাষ্ট্রে সে কাজ করছে তার যেসব হর্তাকর্তাদের তারা বৈঠক করছে তাদেরকে তারা গুরুত্বপূর্ণ মনে করে না। এটা খেয়াল রাখবেন আপনি। এই যে আমি এখন যে পোশাক পরে এখানে বক্তৃতা দিচ্ছি, হতে পারে যে আমার উচিত না আর একটু ভালো পোশাক পরা, এটা আপনি বলতে পারেন, কিন্তু একটা জিনিস হলো যে আমি তো এখন একটা সংগ্রামের মধ্যে আছি, সেটা হলো জননেত্রী শেখ হাসিনাকে তার হাতে রাষ্ট্র ক্ষমতা আসুক, সেজন্য আমি কাজ করছি। আমাকে এখন আপনি অনেক বলতে পারেন এক যোদ্ধা, কাজেই আমার পোশাক আশাক বা প্রতিদিন দাড়ি শেভ করে আপনাদের সামনে আসবো সেটা প্রত্যাশিত নয়। কিন্তু আমি যদি কোনো দেশের রাষ্ট্রদূত হয়েও একই রকম করি তাহলে কি হবে? হয় আমি আমার কাজকে গুরুত্ব দেই না, অথবা আমি যাদের কাছে কাজটা করছি তাদেরকে আমি মানুষই মনে করি না। আপনি দেখবেন আপনি যত বড় লোকের বাসায় যাবেন তত ভালো পোশাক পরার চেষ্টা করবেন, যে লোকে আপনি যত সমীহ করেন তার সামনে আপনি তত ভালো পোশাক পরে যেতে চেষ্টা করবেন। কিন্তু আমরা ব্র্যান্ট ক্রিস্টেনসেনের বেসিক ইয়েগুলাও কিন্তু পাচ্ছি না। এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যেতে পারে, বাট এগুলো খেয়াল করার বিষয় আর কি। আমি যে প্রশ্নটা আসলে তুলছি, সার্জিও গোর আসার একটা কারণ হতে পারে যে ব্র্যান্ট ক্রিস্টেনসেন রাষ্ট্রদূত হিসাবে হয়তো যথেষ্ট ভালো করছেন না, হতেও পারে নাও হতে পারে। তার যে পদাধিকার বলে তো সার্জিও গোর এমনিতেই তার অধীনে যতগুলা দেশ দেয়া হয়েছে, তাকে স্পেশাল এনভয় করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে, প্রতিটা দেশই তিনি এক দুইবার সফর করবেন, সেটা প্রত্যাশিত। সুতরাং তারা অনেক সময় বেশি সফর করেন, রাষ্ট্রদূত ব্যর্থ হইলে বা রাষ্ট্রদূত অতিরিক্ত সফল হলেও করা যেতে পারে যে খুব সফল হচ্ছে, গিয়ে দেখি একটু কথা বলে আসি। আবার এই রাষ্ট্রদূতগুলোও কিন্তু দিল্লিতে যেতে পারে, যদি ব্র্যান্ট ক্রিস্টেনসেন দিল্লিতে যায় নিশ্চয় আমাদের দেশে হইচই পড়ে যাবে। সার্জিও গোর আসার এটা আরেকটা স্পেশাল কারণ যেটা ভাবা হচ্ছে যে, এবং যেটার যথেষ্ট সত্যতা আছে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি বাংলাদেশে পাশ করছে কিনা, অর্থাৎ নীতির সাফল্য তারা পাচ্ছে কিনা। এই জায়গায় কিন্তু একটা বিশাল ঘাটতি আছে। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যেইভাবে এককভাবে জঙ্গিদের সাথে মিশে বাংলাদেশের রাষ্ট্রটা দখল করেছিল 2024-এর জঙ্গিদের দিয়ে, সেইভাবে কিন্তু তারা সাফল্যটা পায় নাই। সেই সাফল্যটা ছিল তাদের প্রথমে তো তারা ইউনুসকে দিয়ে জঙ্গিদের এবং ইউনুস জামাতকে দিয়ে দেশ দখল করিয়ে ফেললো। সেটা যতক্ষণ কন্টিনিউ করেছিল ততক্ষণ কিন্তু তাদের সাফল্যটা ছিল, অর্থাৎ তারা যাদেরকে রাষ্ট্র দখল করতে দিয়েছিল তারা রাষ্ট্র দখল করে রেখেছে। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে, বিশেষ করে এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটু ঠেকে গেছে যে তারা এমন একজন দৈত্যকে বড় করেছিল ইউনুস, সে এত লোভী, এত বাজে মানুষ হিসাবে, এত খারাপ, এই খারাপ
খারাপটা নিয়ে আমি আজকে আমার একজন গেস্টের সাথে আলোচনা করবো। মানে এতভাবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার প্রতি ভাবলেশীন যে এই ইউনূস যদি আরো বেশি দিন ক্ষমতায় থাকে, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝেছিল যে বাংলাদেশের মানুষ একেবারে ইউনূসকে না শুধু মার্কিন যুক্তরাষ্ট্র জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে। সেটা একটা কারণ ছিল যে ইউনূস আর বেশি দিন থাকতে পারেনি। কিন্তু ইউনূস তো অনেক চালাক, এবং সেই থ্রেডটা মানে সেই সুতাটা তাদের হাতে, যে সুতাটা তারা টানতে পারতো সহজে, সেই সুতাটা ঢুকানোর জন্য সার্জিও গোরের চেষ্টা থাকা খুবই স্বাভাবিক। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে তারেক রহমানের সাথে দেখা করে ইউনূসকে যদি রাষ্ট্রপতি বানানোর জন্য চাপ দেয়, এতে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ হলো যে এই তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে আবার চীনে চলে গেলেন। উনি ভারতে গেলেন না, উনি চীনে চলে গেলেন। অর্থাৎ বাংলাদেশের জঙ্গিরা যদিও তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক হয়েছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে এই জঙ্গিগুলোকে কাজে লাগানো যায় যে কোনোভাবে, বাট জঙ্গিগুলো জানে যে মার্কিন যুক্তরাষ্ট্র অত নির্ভরশীল না। কারণ হলো এই জঙ্গিদেরই এক ফোরফাদার বা গডফাদার বা আদর্শিক নেতা বিন লাদেনকে মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে সেটা তারা জানে। অর্থাৎ দেখেন, দুইটা পক্ষ একজন আরেকজনকে খুন করে ফেলবে, কিন্তু ওরা একত্রিত হয়ে বাংলাদেশের একটা দেশ দরদি, দেশের প্রকৃত উন্নয়ন করছিল এরকম একটা সরকারকে ফেলে দিল। আবার এই জঙ্গিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে দেখা যায় যে চীনের প্রতি বেশি আস্থাশীল। এদেরই তারেক রহমানের সরকারকে যারা প্রভাবিত করছে বিভিন্নভাবে, তারাও বলেছে না আপনি চীনের কাছে যান। আরেকটা ইয়েছে যে আমেরিকা তো নিজেদেরই টাকা নাই, দিবে কোথা থেকে, চীনের টাকা আছে অনেক দিবে। এইভাবে তারেক রহমান সাহেব চীনে গেলেন একটা কম্পালশনের বেসিস, আর ওনার একটু ইন্ডিপেন্ডেন্স দেখানোর জন্য যে না ওই ভারতের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলি, ভারতে যাব না। এইটা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরো হতাশ করেছে এই জন্য যে চীন যে করিডোর করবে, ইকোনমিক করিডোর, তারপরে মংলা পোর্ট পাচ্ছে, এইভাবে নানানভাবে বাণিজ্য চুক্তি করলো মার্কিন যুক্তরাষ্ট্র। এখন দেখা যাচ্ছে যে আবার এমনও কথাবার্তা বাজারে উঠছে যে তারা সামরিক সরঞ্জামও কিনবে, অর্থাৎ তারেক রহমানের সরকার চীন থেকে। যদিও তারেক রহমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বস্ত থাকবে এমন প্রতিশ্রুতি দেখানোর জন্য উনি ক্ষমতায় আসার সাথে সাথে ওই যে বোয়িং বিমান কিনে ফেলেছিল, দেখানোর জন্য যে বাণিজ্য চুক্তি কিন্তু আমরা মেনে চলছি। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র যে সম্পূর্ণ আস্থা রাখতে পারবে এমন কোনো কথা নাই। মনে হচ্ছে যে আস্থা রাখতে পারেনি। ব্র্যান্ড ক্রিস্টেনসেন বাংলাদেশে এসেছিলেন, উনি কিন্তু সিনেটে বলে এসেছিলেন যে চীনের প্রভাব উনি কমানোর চেষ্টা করবেন। দেখা গেল যে সেইভাবে যদি আমরা দেখি, ব্র্যান্ড ক্রিস্টেনসেনের সামনে দিয়ে তারেক রহমান যেভাবে চীন চলে গেলেন, সেইভাবে তো ব্র্যান্ড ক্রিস্টেনসেনের ওই কথাটা মানে এত সহজ না, সহজে বলা উচিত না, তবু যেটা বললেন সেটা সফল হলো না আর কি। তারেক রহমান সাহেব চীনের উপর অন্তত প্রোটেকশনের জন্য যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করার কথা, সেটা দেখা যাচ্ছে যে উনি চীনের উপরও নির্ভর করছেন। এখন সার্জিও গোর বাংলাদেশে আসলে এই জিনিসগুলো তো তুলবেন, যে ইউনূসকে রাষ্ট্রপতি করা চাপ থাকতে পারে বা যে কোনো ভাবে হোক। অর্থাৎ ওই যে ক্রিস্টেনসেন যে বলেছিল উত্তেজিত হয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরা, সেইটা নিশ্চিতভাবে গোর সাহেব এখানে তারেক রহমানের সরকারকে স্মরণ করিয়ে দিবে। এর মানে হলো, বুঝতে পেরেছেন যে এর মানে হলো তারেক রহমানের সরকারের একটা ত্রিশঙ্কু অবস্থা, বিভিন্ন নৌকায় পা, এবং তার সরকারে তো কোনো দক্ষ প্রজ্ঞাবান মানুষ নাই সেই রকম। খলিল সাহেব আছেন, খলিল সাহেব ওই যে আমি যেটা বললাম জুতা মোজাটা ভালোভাবে পড়তে পারেন, কিন্তু উনি তো হয়তো হ্যাঁ উনি অনেক ডিপ্লোমেট দেখেছেন, অনেক বছর ইউএন সিস্টেমে চাকরি করেছেন, কিন্তু খলিল সাহেবের মতো মানুষ যারা পররাষ্ট্রমন্ত্রী হওয়ার জন্য বছরের পর বছর লেগে থাকতে পারে এবং পরবর্তীতে সাকসেসফুল হয়, এইরকম সাধনা যারা করে তারা আবার পড়াশোনা করতে পারে না, প্রজ্ঞাবান হওয়ার সুযোগ পায় না। ফলে আমরা ধরে নিতে পারি যে খলিল সাহেব এমন কোনো বড় প্রজ্ঞাবান ব্যক্তি না। আপনি এটা ওই যে তার যে চেষ্টাটা আমরা সবাই জানি, যারা এই বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির আনাচে কানাচে আমরা ঘোরাঘুরি করেছি, খলিল সাহেবের জীবনের একমাত্র সাধনা ছিল যে আপনার ফরেন মিনিস্টার হওয়া। যেমন ইউনূসের জীবনের একমাত্র সাধনা ছিল যে নোবেল প্রাইজ পাওয়া এবং নিজের চর্বচস্যলেজ্জপ্রিয়কে আরো বেশি উপভোগ্য করার জন্য খলিল সাহেব তার সেই সাধনায় মত্ত ছিলেন, এবং সেটা তিনি কোনো সহজ পথে হননি, বিভিন্ন কুটিল পথে হয়েছেন। কিন্তু খলিল সাহেবের গালমন্দ করার জন্য তো এই ভিডিও করছি না। এইভাবে দেখা গেল যে সার্জিও গোর সাহেবের ভিজিটের এই কারণগুলো থাকতে পারে এবং এই জিনিসগুলো আলোচনা হবে। অনেকটুকু আলোচনা করলাম সার্জিও গোরের এই ভিজিট নিয়ে। আওয়ামী লীগের কূটনীতি সংক্রান্ত একটা আলাদা ভিডিও করব ভেবেছিলাম, এটাতেই বলবো। এখন দেখলাম যে এই ভিডিওটাই অনেক বড় হয়ে গেছে। বাট আমার মনে হয় সার্জিও গোরের ভিজিট সংক্রান্ত যত ধরনের গুজব এবং কল্পনা, স্পেকুলেশন, ঘটনা যা যা বলা হচ্ছে, সেগুলো সম্পর্কে আপনারা একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। শেখ হাসিনার নতুন একটি বক্তব্যকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং সরকারি মহলেও নানারূপ আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই বক্তব্যে দেখা যায় শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, প্রগতিশীল শক্তি, মানবিক গুণাবলীতে যারা বিশ্বাস করেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। অতীতে তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের
সকলের ঐক্যের কথা বলেছেন, তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এবারে আহ্বানটা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী, মানবিক গুণাবলীতে বিশ্বাসী তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একাধিক রাজনৈতিক বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিকদের ধারণা, এটি 1971 সনে বঙ্গবন্ধু 7 মার্চে যখন একটা প্রারম্ভিক বক্তব্য দিয়েছিলেন ঐতিহাসিক ভাষণে, যেখানে তিনি গোটা জাতিকে প্রস্তুত হওয়ার জন্য বলেছিলেন, এটা কিছুটা সেরকমই মনে হচ্ছে। বঙ্গবন্ধু তখন সেই ভাষণটি দিয়েছিলেন যখন আর কোনো উপায়ন্ত ছিল না, তখন তিনি গোটা জাতিকে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছিলেন। শেখ হাসিনাও এই ক্ষেত্রে হয়তো সেভাবেই মুক্তিযুদ্ধের পক্ষের, প্রগতিশীল চিন্তা চেতনার, মানবিক চিন্তা চেতনার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মূলত দলের বাইরেও মুক্তিযুদ্ধের সকলকে একত্রিত হওয়ার জন্য একটি মেসেজ দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের বাইরেও অনেকে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনাকে সরাসরি ধারণ করেন এমন রাজনৈতিক দল, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সাম্যবাদী দল, নজরুল বাসার, মাজদুহানের বিভিন্ন রকম সংগঠন রয়েছে। যে সকল অসংখ্য সংগঠন আওয়ামী লীগের বাইরে থেকেও কঠিনভাবে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে এবং বিশ্বাস করে, শেখ হাসিনা তাদের ভিতরে ঐক্য সৃষ্টি করার জন্য আহ্বান জানিয়েছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের, প্রগতিশীল এবং মানবিক গুণাবলীতে যারা বিশ্বাস করেন তারা ঐক্যবদ্ধ হন। আমার মনে হয় এই আহ্বানটি নতুন কোনো ইঙ্গিত বহন করছে, নতুন কোনো প্রস্তুতির দিকে যেতে হচ্ছে হয়তো মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে। যখন বাংলাদেশে পাকিস্তানের জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালিত হয়, যখন জাতীয় পতাকাকে এবং জাতীয় সঙ্গীতকে বদলে দিতে চায়, মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, মুক্তিযোদ্ধাদের চরমভাবে অপমানিত করা হয়, জুতা পেটা করা হয়, মুক্তিযুদ্ধের সংগঠকদের কারাগারে আটকে রাখা হয়, রাস্তাঘাটে নির্মমভাবে অত্যাচার করা হয়, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দেওয়ার জন্য 32 নম্বর বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধুর মুরাল, বীর শ্রেষ্ঠদের মুরাল সহ সমস্ত স্মৃতিচিহ্ন যখন মুছে দেওয়ার চেষ্টা চলছে, তখন এটা স্পষ্ট যে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আর থাকছে না, এমন একটি ষড়যন্ত্র এগিয়ে যাচ্ছে। পার্লামেন্টের দিকে তাকালেও সেই একই দৃশ্য। ক্ষমতায় যারা আসীন হয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের ভিতরও ঘাপটি মেরে এবং সরাসরি উপস্থিতি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী মানুষদের। এই পরিস্থিতিতে শেখ হাসিনার আহ্বানটি নতুন করে আরেকটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে আহ্বান বলে অনেক বিশ্লেষণের ধারণা। অনেক বিশ্লেষকের ধারণা এই আহ্বানটা 1971 সনের 7 মার্চের আহ্বানের মতোই জাতিকে প্রস্তুতি নেওয়ার। দর্শক শ্রোতা, হয়তো মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করতে আরেকটি মুক্তিযুদ্ধে বাঙালি জাতিকে ঝাঁপিয়ে পড়তে হতে পারে, যার মাধ্যমে আমাদের সেই অসাম্প্রদায়িক গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের যে মূল স্তম্ভ, সেই বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। সে সময় বোধহয় হাত ছানিয়ে দিয়ে রাখছে। শেখ হাসিনার আহ্বানে তেমনই ইঙ্গিত বহন করছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থা, রাজনৈতিক প্রতিপক্ষ পক্ষ সকলের আলোচনায় এখন শেখ হাসিনার এই নতুন আহ্বান। নিঝুম মজুমদার একটা রিভলভার উঁচিয়ে আপনার টেকনিক্যাল, আপনার কি কল্যাণপুর টেকনিক্যালের সামনে থেকে গুলি করিতে করিতে তিনি সামনে আগাইতেছিলেন। এই ছিল মামলার এজাহারে আমার বিরুদ্ধে বক্তব্য, একটা মামলার বিরুদ্ধে। তো বাস্তবে আমি সেই সময় ছিলাম চেন্নাইয়ের টেনামপেট শহরে, টেনামপেট নামে একটা এলাকাতে। অর্থাৎ আমার বিরুদ্ধে যে 150 মামলা হয়েছে, মোটামুটি 150+ মামলা হয়েছে, সেই মামলার মধ্যে একটা মামলার এজাহার হচ্ছে এমন।
তা আপনি আমাকে যে মামলা বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কথাটা শব্দটা বলছেন, এটাই আমার কাছে হাসি লেগেছে। তো সব মামলাই ভুয়া। আমি 17ই জুন 2024 থেকে আমি হচ্ছি আপনার এই 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 ইন্ডিয়াতে, চেন্নাইতে মার চিকিৎসার কারণে। আমি অ্যালিবাই ডিফেন্স, অর্থাৎ আমি ওই ঘটনাস্থলে ছিলামই না এবং আমি জানিই না, অথচ আমি আপনার কল্যাণপুর টেকনিক্যাল থেকে গুলি করিতে করিতে আমি যাইতেছিলাম। এই ছিল এজাহারে বর্ণিত মামলার অবস্থা। এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে সাভারের দুটো মামলা নিয়ে। এক ছেলে দুটো মামলা করেছে। তো ও দুটো মামলা করেছে, ও নিজেকে যেখানে আহত দেখিয়েছে সে একই একই সময় দুই জায়গাতে আহত হয়েছে। এক জায়গাতে সে আহত হয়েছে সাভার বাইপাল নামে একটা জায়গাতে, আবার আরেক জায়গাতে সে আহত হয়েছে আশুলিয়াতে। তো মুশকিল হচ্ছে যে সে মামলাটা যে করেছে সে একই সময়ে দেখিয়েছে, অর্থাৎ একই লোক সমান্তরাল ভাবে দুটো জায়গাতেই ছিল এবং বাদী সে নিজেই। এই ঘটনাটা ঘটেছে সাভারে ধামরাইতে। আমি সেই লোকের ব্যাপারে মানে ডিটেইল মামলাটার সম্পর্কে পাবলিককে জানিয়েছি। এই ছাড়াও আমি এই মামলার বিভিন্ন বাদীগুলোকে নানান সময় প্রশ্ন করেছি, ফোন করেছি। যেমন ধরেন, আমি আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনি দেখবেন বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তো সেই মামলার যে দুটো মামলা হয়েছে, দুজন বাদীকে আমি ফোন দিই। দুজন বাদীকেই আমি বিএনপির একজন কর্মী সেজে ফোন দিয়েছি, যে আমি যুব দলের কর্মী বা কখনো আমি বিএনপির কর্মী। অনেক ধরেন আওয়ামী লীগের সমালোচনা করে সে তো মোটামুটি আমার উপরে খুবই বিশ্বাস শেষ এনেছে। তাই আমি বললাম যে ভাই, মামলা যে করলেন এটা আমাদেরকে বলবেন না? মামলা করলে এটা আমরাই না ভালোভাবে মামলাটা করতে পারতাম, টাকা পয়সা কিছু লাগলে দিতাম। তখন সে বলছে, আরে ভাই এটা কোনো মামলা কি আমি করছি? মামলা তো আমার করতে বলছে, মামলা করছি। তো আমি আবার এগুলো সমস্ত কিছু রেকর্ড করে এগুলো সবই অনলাইনে মানুষকে দিয়ে দেখিয়েছি যে দেখুন, এই হচ্ছে এদের অবস্থা। ABM খায়রুল হকের বিরুদ্ধে মামলা করেছে বিএনপির থেকে টাকা নিয়ে, বিএনপি সেজে। সে লোক ABM খায়রুল হকের নামও জানে না। হ্যাঁ, আব্দুল হক নাম বলে, যে আব্দুল হকের বিরুদ্ধে মামলা করেছে। আব্দুল হককে বলে যে ওই যে প্রধান বিচারপতি ছিল ABM খায়রুল হককে সে বলে আব্দুল হক। তো এই হলো অবস্থা। সুতরাং এই যে ঢালাও মামলার কথা আপনি বলছেন, এটা দস্তগীর জাহাঙ্গীর ভাই হয়তো বা আরো ভালো স্মৃতি ওনার থাকতে পারে। 1990 সালের পরে যখন ধরেন একটা নতুন গণতন্ত্রের দিকে আমরা আসলাম, ধাবিত হলাম দীর্ঘ সময় সামরিক শাসনের পরে, তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি একসাথেই আন্দোলন সংগ্রাম করেছে এরশাদের এগেইনস্টে। আপনি জেনে থাকবেন, আমি জানি না ওই সময়ের কথা আপনার মনে আছে কিনা বা সময় আপনার জন্ম হয়েছিল। কিন্তু ওই সময়টাতে আমরা একটা নতুন এরাতে প্রবেশ করেছিলাম। আমরা মনে করেছিলাম যে আমাদের গণতন্ত্রটা একটা নতুন জায়গাতে এসেছে, নতুন ভাবে আমরা শুরু করেছি। আপনি জানেন যে প্রথম 2 বছরে আমাদের প্রায় 35,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, ভুয়া মামলা দেওয়া হয়েছে। ওই সময়টা তো ছিল নতুন একটা জাগরণ গণতন্ত্রের। এই যে বারবার আমাদেরকে বলে যে আওয়ামী লীগ এরকম মামলা দিয়েছে, এই করেছে সেই করেছে, কথা শুরু করতে হলে 1991 সাল থেকে শুরু করতে হবে। ওই সময় আমাদেরকে প্রথম 2 বছরে 35,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। এরপর এগুলোর হিসাব তো আপনাকে দিয়ে শেষ করতে পারবো না। সুতরাং এই যে মামলা দিয়েছে, মামলা দিচ্ছে, এগুলোকে আমি এক ধরনের মনে করি যে পলিটিক্যাল অস্ত্র তারা চালাচ্ছে। মামলা জায়গাতেই থাকবে, গণজোয়ারে এগুলো উড়ে যাবে। এগুলোকে আসলে পাত্তা দেওয়ার আমি কোনো কিছু মনে করি না। এবং আপনাকে শেষ আমি আরেকটা তথ্য দেই। আজকে থেকে 1 মাস আগে আমি আমেরিকার একটি বিখ্যাত আইনি একটি প্রতিষ্ঠানের সাথে কথা বলছিলাম। তাদের 3 জন স্বনামধন্য লয়ার। ওই চেম্বারটা খুবই বিখ্যাত একটা চেম্বার। তো আমাদেরই একজন দলের একজন ভদ্রলোক মানে ওনার ভাই এই মিটিংটা অ্যারেঞ্জ করেছেন। আমাদের ব্যাপারে তারা একটু জানতে চান যে বাংলাদেশে কতটুকু প্রসপেক্ট আছে, যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যে ব্যান দেওয়া হয়েছে, মামলাগুলো যে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সেগুলো নিয়ে তারা কতটুকু আইনি যুদ্ধ করতে পারবেন এটার ব্যাপারে তারা। তো আমাকে সেখানে যুক্ত করে রাখা হয়েছে, যেহেতু আইনি বিষয়টা আমি ভালোভাবে বলতে পারবো সেই কারণে। তো উনারা আমার কাছে জানতে চাইলেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে কেন ব্যান করা হয়েছে। তা আমি তখন তাদেরকে জানালাম যে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনকে অ্যামেন্ড করে 18.1 অনুচ্ছেদ এটাকে কেন্দ্র করে, এবং আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আছে সেটাকে অ্যামেন্ড করে। ইউনুসের পুরো অবৈধ দখলদার বাহিনী এই অ্যামেন্ড করেছে।
মজার ব্যাপার কি জানেন, তারা যখন শুনলো আমার কাছে যে সেখানে লেখা আছে সরকার যদি মনে করে যে ওইটা অমুক দল হচ্ছে সন্ত্রাসী সংগঠন, তাহলেই আপনাকে ব্যান করে দিতে পারবে। যদি সে মনে করে, তার কোনো প্রমাণের দরকার নাই। আর কোন দলের বিরুদ্ধে যদি আপনি অ্যাকিউজেশন আনেন, অর্থাৎ সাবরিনা আপনার বিরুদ্ধে আমি একটা অভিযোগ আনলাম যে আপনি খারাপ, বাস তাহলেই আমি আপনাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আমি আপনাকে বলে ফেলতে পারবো, অর্থাৎ একটা দলের ক্ষেত্রে। তো উনারা আচ্ছা। আমার সাথে কথা বলার পর উনারা নিজেরাই বললেন যে তাহলে তো এই পুরো ব্যাপারটা পলিটিক্যাল, এখানে তো আদালতে গিয়েও আমাদের লাভ হবে না, আমরা আমেরিকার বড় আইনি প্রতিষ্ঠান বটে, বাট আমরা লবিং ছাড়া তো আমি কোনো উপায় দেখি না। তবে তখন তাদের সাথে আরো বিস্তারিত আলাপ করলাম। এই হচ্ছে টোটাল আপনার প্রশ্নের উত্তর এবং ঘটনা। বাংলাদেশে কি কোনো ধরনের বিচার ব্যবস্থা সহ কোনো প্রতিষ্ঠান কাজ করছে কিনা? ডক্টর ইউনুস যে আমি মবস্টার বলি না, আমি ওনাকে মনস্টার বলি, এই ব্যক্তি বাংলাদেশকে মেটিকুলাসলি ডিজাইন করে দখল করে যেই মৌলিক কাজটি ঘটিয়েছেন সেটি কি? সেটা হলো বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসাবে তিনি তৈরি করে আরো অনেক বছরই অকার্যকর হিসাবে চলবে করে নির্ধারণ করেই উনি চলে যাননি, উনি শুধুই ব্যাক স্টেজে গিয়ে বসেছেন। মূলত আমি যেটা বলবো 2024 সালের 6ই অগাস্ট থেকে 25শে সেপ্টেম্বরের মাঝে 92,000-এর বেশি আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে মামলা প্রদান করা হয়। আপনি 6ই আগস্ট থেকে 25শে সেপ্টেম্বরের বলছি। প্রায় 400 সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে 10টি হত্যা মামলায় 8,400 মানুষের বেশি মানুষকে সেখানে মামলা দেওয়া হয়। আমি এখন সেই রেকর্ডটা আমার সামনে নেই, আমি একটি ঘটনা জানি, সেটা ঢাকার কোনো একটি আমাদের হয় নরসিংদী, নারায়ণগঞ্জ এই অঞ্চলের কোথাও একটি মামলায় 25,000 আসামি ছিল। আচ্ছা, মৌলিক বিষয়টা হলো 25,000 আসামি, 25,000 মানুষ যদি একটা দাবি করে কোনো বিষয় ঘটায়, তাহলে এটা কিন্তু আর থাকে না। 25,000 তো মানুষ তো একটা বিরাট সমাবেশ, এবং এটা বাংলাদেশের মালিক তারা যদি কিছু করে, এই 25,000 মানুষের বিরুদ্ধে এটা গণজাগরণ বলতে হবে। 25,000 মানুষ একটা কাজ করেছে এবং সেটার বিরুদ্ধে কেস করা। অতএব আমি যেটাকে অস্বীকার করতে চাই সেটা হলো নেতৃত্ব শূন্য তৈরি করার আওয়ামী লীগের যে মৌলিক ফাউন্ডেশন তৃণমূল, সেটা ভেঙে দেওয়ার প্রচেষ্টা এটা নতুন নয়। আমরা কি লাইভে আছি কিনা বুঝতে পারছি না। বাংলাদেশ আওয়ামী লীগের মৌলিক যে ফাউন্ডেশন সেটাকে একদম ভেঙে দেওয়ার প্রচেষ্টা এটা নতুন নয়, এবং 2024-এর 5ই আগস্ট যে বাংলাদেশের কোনো গণতান্ত্রিক আন্দোলন তৈরি করা হয়নি, এটা পেছন থেকে সম্পূর্ণ আমি বলবো আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে দেয়া, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা এবং বাংলাদেশের উন্নয়নকে একেবারেই ধ্বংস করে দেয়ার মৌলিক কাজটি ওনারা সমাপন করেন। এবং সেটাকে স্থায়ীভাবে যদি রাখতে হয়, বাংলাদেশকে গরিব রাখতে হয়, বাংলাদেশকে একটি ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হয় পৃথিবীতে, এবং পৃথিবীতে আমাদের সময় আমরা যখন 87-এ বাংলাদেশ থেকে চলে আসি ইউরোপে, তখন এসে সবার কাছ থেকে যেই বাংলাদেশ বললেই তারা বলতো একদম সরাসরি বলতে, ও তোমাদের তো এই সমস্যা সেই সমস্যা, সেটা থেকে উত্তরণ করে শেখ হাসিনার দীর্ঘমেয়াদী এই অর্থে যে উনি যে 15 বছর কন্টিনিউয়াসলি দেশ শাসন করে যে একটি সুশাসনের ব্যবস্থা করেছিলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করত এবং উন্নয়ন হয়েছিল, সেই সবগুলোকে ধ্বংস করে নিয়ে গেল যেই ব্যবস্থাটা হলো অকার্যকর। এবং সেটাকে স্থায়ী ব্যবস্থায় রূপান্তর করতে হলে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে হবে, এবং আওয়ামী লীগকে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে কি করতে হবে, তার তৃণমূল যে ফাউন্ডেশন সেটাকে ধ্বংস করে দিতে হবে। যার ফলশ্রুতিতে এই একটি বিষয় যেটা নিয়ে আজকে আমরা আলোচনায় যুক্ত হচ্ছি, সেটা হলো মামলা, গ্রেফতার এবং আইনের রাজনৈতিক ব্যবহার। এটা চলছে, চরমভাবে চলছে, প্রতিদিন চলছে। দুর্ভাগ্যজনকভাবে সত্য যে বাংলাদেশে
আইন বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেখানে কোনো বিচার ব্যবস্থা নেই। কোন কেস করলে সেটার আপনার আদালতে আপনি কোনো কিছু সুবিচার পাচ্ছেন না, এমনকি বেইল পাওয়া যাচ্ছে না, বেইলের আবেদন করা যাচ্ছে না, শুনানি হচ্ছে না, কিছুই হচ্ছে না। তারা অপেক্ষা করে বসে আছে উপর থেকে যারা রাজনৈতিক ক্ষমতায় বসা এই মুহূর্তে, অথবা রাজনৈতিক ক্ষমতায় শুধু কিন্তু তারেক জিয়া যে রাজনৈতিক ক্ষমতায় বসা সেটাই কিন্তু নয়। রাজনৈতিক ক্ষমতা বাংলাদেশকে পরিচালনা করে যে বৃহৎ একটি শক্তি, তার সাথে কিন্তু যুক্ত ৭১ সনে যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করতে গিয়ে সশস্ত্র ভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেই সন্ত্রাসী সংগঠন আন্তর্জাতিকভাবে প্রায় পৃথিবীর প্রত্যেকটা সভ্য দেশ যাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসাবে বলে, সেই জামায়াতে ইসলামী কিন্তু এর পিছনে দায়ী। কারণ দেখুন, জামায়াতে ইসলামকে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে ব্যান করেনি, কিন্তু তারা ক্ষমতা দখলের সাথে সাথে প্রথম যে কাজটি করেছে সেটা হলো আওয়ামী লীগকে ব্যান করে দেয়া। এবং আমরা যদি একদম স্বাভাবিক নির্মোহ ভাবে বলি, তাহলে কি করতে হবে? এখানে ব্যারিস্টার নিজম মজুমদার বেটার বলবেন যে একটি রাজনৈতিক দল যে মিলিশিয়া সংগঠন ছিল, তার হাতে অস্ত্র ছিল, সে একটি স্বাধীনতাকামী জনগণের উপর সশস্ত্র আক্রমণ করেছে, হত্যা করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, নারীদেরকে তুলে নিয়ে গিয়ে পাক মিলিটারিদেরকে উপঢৌকন দিয়েছে, এটা প্রমাণিত, বিচারিকভাবে প্রমাণ। সেই দলটি বাংলাদেশে রাজনীতি করছে এবং তারা সংবিধান, তারা আমাদের পার্লামেন্টের অংশ। আর বাংলাদেশ তৈরির পিছনে এবং বাংলাদেশের গণতন্ত্র তৈরির পেছনে, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে এনে দেওয়ার পেছনে যে দলটির মূল ভূমিকা, যার জন্ম হয়েছে বাংলাদেশ জন্মের আগে, সেই দলটিকে সম্পূর্ণ বেআইনি ভাবে, যেটা আইনি ভিত্তি নেই, যেটা আন্তর্জাতিক কোনো ভিত্তি নেই, কোনো কারণেই হতে পারে না এই ধরনের একটি রাজনৈতিক দল যার কোনো ধরনের মিলিশিয়া বাহিনীর গঠনের কোনো ধরনের প্রমাণ নেই, কোনো ধরনের প্রমাণ নেই সে গণহত্যা করেছে, কোনো ধরনের প্রমাণ নেই সে এত অ্যাট্রোসিটি করেছে যেটা ডক্টর ইউনূস করেছে, তাকে জাস্ট বলে দেয়া যে এই সংগঠনটি নিষিদ্ধ। অতএব আমাদের আজকের আলোচনার যে মৌলিক বিষয়, সেটা চেষ্টা তারা করে যাচ্ছে, তারা করবে, রাষ্ট্র নিজে চেষ্টা করছে। কিছুক্ষণ আগেই আমরা শুনলাম রাষ্ট্র শুধু ভাবলেই হবে যে আমি সন্ত্রাসী, এটার আর কোনো প্রমাণ লাগবে না। রাষ্ট্র শুধু ভাবছে যে আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে পারবে না, এই জন্য এটাকে নির্মূল করার জন্য এই যেটা বলছেন মামলা গ্রেফতার এসবগুলো চলছে। শুধু মামলা গ্রেফতার দিয়েই তারা ক্ষান্ত হচ্ছে না, বিষয়টা হচ্ছে এই লোকগুলো যাতে কোনো ক্রমই বেল নিয়ে বের হতে না পারে। না হলে 2024 সনের 5ই অগস্টের পর আমার সহকর্মী যারা সিনিয়র সাংবাদিক, আমি তাদেরকেই শুধু মেনশন করছি না, তাদেরকে সহ যাদেরকে জেলে রাখা হয়েছে, তাহলে তাদের বিচার করুন। আমি একটি কথা এখানে বলতে চাই, এটা কিন্তু আমাদের আজকের টকশোর বিপক্ষে কথা নয়, কথাটা হলো প্রতিটি মামলাই শুধু যে বলবো যে এই মামলাটা ঠিক নয় সেটা নয়, কিছু কিছু মামলা হয়তোবা ঠিক হতেও পারে, আমরা তো জানি না। আচ্ছা, ধরে নিলাম আমার বিরুদ্ধে যে 100টা মামলা আছে, ধরে নিলাম সেই মামলাটার 99 মামলাটা সঠিক না, কিন্তু একটা যদি সঠিক থাকে, তাহলে আমাকে 2 বছর ধরে বিনা বিচারে বিনা শুনানিতে আপনি জেলে রাখছেন কেন? আমার বিচার করুন, আমাকে ফাঁসি দিন, সেটা তো করছেন না। তার অর্থ হলো এই মামলাটা সঠিক নয়, এটা ভুয়া মামলা বলবো, এবং সেটাই করা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে সত্য, এই ঘটনা ঘটছে, কিন্তু পরবর্তীতে কি কার্যক্রম হবে, আওয়ামী লীগ যে নিশ্চিহ্ন করা যায় না, সেসবগুলো নিয়ে ভবিষ্যতে আরো কথা বলা যাবে। ধন্যবাদ। বাংলাদেশে যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, তারপরে বিডিআর কতদিন, 80 দিন নাকি 70 দিন পরেই, মানে 2 মাস 2.5 মাসের মধ্যেই, আপনার আমার সঠিক তারিখ খেয়াল নাই, সময় খেয়াল নাই, খুব দ্রুত সময় ক্ষমতার সাথে সাথে কিন্তু বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। সেটার কিন্তু উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করা, তারা পারে নাই। তারপরে দেখবেন রোহিঙ্গাদের পাঠাইলো, তাও পারে নাই। তারপরে শাপলা চত্বরে চেষ্টা করলো, পারে নাই। বহুভাবে চেষ্টা করেছে, বহুভাবে। ঠিক তেমনি এই বিজেপি সরকার ক্ষমতা আসার পরের থেকেই দেশি বিদেশি বহু ষড়যন্ত্র ছিল। যখন তাকে ভোটে হারাতে না পারে,
তখন তারা এই যেরকম বাইপাস সার্জারি করে আওয়ামী লীগের কথা না হয় তারা বলতে পারবে 2024-এর যে নির্বাচন সেই নির্বাচন ছিল বিতর্কিত নির্বাচন, মেনে নিলাম। কিন্তু ভারতে তো আর বিতর্কিত নির্বাচন ছিল না। ভারতে কেন এইগুলো করলো? আসলে ওগুলো অজুহাত। আর যখন আপনি অজুহাত দেখাবেন, হাতের অভাব হবে না, সাথে একটু অজু যুক্ত করে দিলেই হবে। বহু হাত আছে, সাথে একটা অজু লাগাই দেবেন, অজুহাত হয়ে যায়। তো ভারতে সেটা কেন পারতেছে না? আমার ওই ভারতের যারা আমার ভাবির ছেলে, তারা ব্যর্থ হচ্ছে এত আন্তর্জাতিক সুবিধা থাকার পরেও। কারণ হলো যে ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত। তার চাইতে বড় কথা, ওইখানে সেনাবাহিনী কখনো কু করে না, সেনাবাহিনী কখনো তার সরকারের সাথে গাদ্দারি করে না, সেনাবাহিনী, ভারতের সেনাবাহিনী কখনোই রাজনীতিতে অংশ নেয় না সরাসরি। সুতরাং সেখানে এই তেলাপোকা তথা তেলাপোকাতে যে পৃষ্ঠপোষক, তারা ব্যর্থ হয়েছে। তেলাপোকা তো আসলে ওরা আসে নাই। তেলাপোকাতে মনে করেন আপনার বাসার জানালা দিয়ে আমি কিছু তেলাপোকা ছেড়ে দিলাম, বিষয়টা এরকম। তাদের এরকম পাঠিয়েছে, এটা বিদেশি ফান্ডেড, বিদেশি প্ররোচনায়, এটা সম্পূর্ণ বিদেশির প্রযোজনায়, পরিচালনায় এবং পৃষ্ঠপোষকতা এগুলো হচ্ছে, এবং আরো হবে। এটা যে থেমে যাবে তা না। অনেকে বলে, যেমন আপনি লিখেছেন না, তাদের পরাজয় হয়েছে, হারলো তারা, তারা হারেনি, কারণ তাদের হারারও সুযোগ নাই, জিতারও সুযোগ নাই। কারণ তেলাপোকাগুলো কেউ জানালা দিয়ে কেউ পাঠিয়ে দিয়েছে যে ঘরে শয় তাকে বিরক্ত করার জন্য। কারণ যারা পাঠিয়েছে তারা তো বলতো বেতেই আছে। তো ভারত সরকার যেহেতু সচেতন, তারা খুব সতর্কতার সাথে এই বিষয়টি তারা হ্যান্ডেল করেছে। আপনি দেখেন এখানে কয়জন ছাত্র ছিল? আসলে তো ছাত্র আন্দোলন, তাই না? কয়জন ছাত্র ছিল? সবচেয়ে আশ্চর্যের বিষয়, এইখানে একজন ছিল, একজন জঙ্গির পিতা ছিল, তার পিতার একটা সংগঠন ছিল, সেই সংগঠনে আবার ফান্ডিং করতো এই আপনার ওয়াংচুকের এনজিও সংগঠন। মানে সবগুলোর সাথে কোথাও না কোথাও লিঙ্ক পাবেন। আপনি দেখবেন এখানে বিদেশিরা অংশগ্রহণ করেছে। কোন দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিরা থাকতে পারে, এমনকি 2-4 জন বাংলাদেশিও পাওয়া গেছে এই তেলচোরার মধ্যে। এটা আরো আশ্চর্যের ব্যাপার। আসলে আমাদের বাংলাদেশের সাথে ভারতের রাজনীতি তুলনা করলে হবে না। কারণ দিল্লিটা ঢাকা নয়, বা ঢাকাও দিল্লি নয়। তার জন্য সেখানে সফল হয় নাই এবং হবেও না, হওয়ার সম্ভাবনাও নেই। ওইখানে মধ্যবর্তী নির্বাচন হবে, বা অন্য ইলেকশন দিবে, বা আপনাকে ক্ষমতা যেতে গেলেও নির্বাচনের মাধ্যমে যেতে হবে, ক্ষমতা থেকে ফালাইতে গেলেও আপনাকে আন্দোলন করে ওই নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আপনি তো বাংলাদেশের মতো অতিথি এমপি হইতে পারবেন না। আপনি তো অন্য দেশ থেকে উড়ে এসে আপনি ওই দেশে ক্ষমতায় বসতে পারবেন না। তো এইখানের বাংলাদেশের রাজনীতি আর তাদের অনেক পার্থক্য আছে। তবে এইখানে সবাই উইন। ওই যে আমার 8-16 তেলচোরা যারা আছে দিল্লির, তারাও জিতে গেছে, সরকারও জিতে গেছে। সরকারও বিদেশি শক্তি এবং আভ্যন্তরীণ যে ষড়যন্ত্রকারী, তাদের মুখে ছাই দিয়ে নরেন্দ্র মোদীর 3 মিনিট নাকি 3.5 মিনিটের এক ফেসবুক পোস্টেই, এক ভিডিও বার্তাতেই সব ঠান্ডা। তারপর আবার 1.5 মিনিটের একটা, ওটা আরো ঠান্ডা। আমি অবাক হয়ে গেলাম যে তিনি মানে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে যারা গুরুত্ব দেয় না, তারা এবার তো নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছেন যে গণমাধ্যম মানে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমের চাইতে কম শক্তিশালী নয়, তা প্রমাণ হয়ে গেছে। এবং রাজপথ থেকে কোনো অংশেই এই সামাজিক যোগাযোগ মাধ্যম কম শক্তিশালী নয়। হ্যাঁ, এটা সত্য যে আপনাকে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে হলেও রাজপথই সবসময় শক্তিশালী, কোনো সন্দেহ নাই। কিন্তু এই আধুনিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম একটা বড় একটি শক্তি, সেটা প্রমাণ হয়ে গেছে এবং আবারও হচ্ছে, ভবিষ্যতেও হবে। জি, এটা ওই যে মনে করলেন নরেন্দ্র মোদী সময়কে এত গুরুত্ব দিয়েছেন, তার মিডিয়া টিমকে বা টেলিভিশন ক্যামেরাকে আসতে বলেন নাই, নিজে ফেসবুকে সময়টা কত গুরুত্ব দিয়েছেন। সময়কে গুরুত্ব দিয়েছে। আর আমরা কি করছি? না, আমাদের সাথে তো তাদের রাজনীতি মিলবে না। আমি জানি যে আমরা কি করছি, এটা বলতে আপনি বলবেন যে আওয়ামী লীগেরও এরকম একটা পরিকল্পনা করা উচিত ছিল, তাই না? কিন্তু আমারও প্রথম দিকে তাই মনে হয়েছিল যে আওয়ামী লীগ যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে পদত্যাগ করাইতো বা তাদের দাবি দেওয়া মেনে নিত, তাহলে ঝামেলা শেষ হয়ে যেত। এটা আমার প্রথম দিকে মনে হয়েছিল। কিন্তু না, আমি এটা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলাম যে মিটতো না। আওয়ামী লীগ সরকারকে মানে হঠাৎই পরাশক্তিগুলো, যে সমস্ত 5-6টা দেশ মিলে তারা পণ করেছিল আওয়ামী লীগ সরকারকে হটাবেই, তাদের যদি এই ভাবির ফলাদের না পারতো, সরাসরি আর্মি কু ঘটায় দিত এবং মেরে ফেলতো সে জননেত্রী শেখ হাসিনাকে। এটা ব্যর্থ হলেই তাদের দ্বিতীয় অপশনই ছিল তাদের মেরে ফেলা। এমনিতেও ছিল মেরে ফেলা, কিন্তু সাহস পায় নাই, ভারতের কারণে মারতে সাহস পায় নাই। যদিও কোনো একদিন আবার শুনবো যে শেখ হাসিনাকে রক্ষা করেছিল পাকিস্তান, এরকম কেউ বলে ফেলতে পারে, ভবিষ্যৎ ইতিহাসে এরকম বলে ফেলতে পারে। কিন্তু আমরা জানি
যে জননেত্রী শেখ হাসিনাকে ভারতই রক্ষা করেছে। ভারত যদি যেমন সরাসরি এইখানে বলা হচ্ছে আপনাদের কেন মনে হচ্ছে আনসারফলানি ওরা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়েছিল, সেটা হয়েছে। আমাদের ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলে ওইখানে কি আন্দোলন থেমে যেত? মুটমুটি থেমে যেত না? না, থেমে যেত না, থেমে যেত না। আপনি এটা ঠিকই বলেছেন। না বলেন আবার, শেষে কথাটাকে আমি বুঝতে পারিনি মনে হয়। জি, যে আবার এখানে বলছে আপনাদের কেন মনে হয় আন্দোলন সফল ও হয়নি? সরি, ওদের আমি আন্দোলন বুঝতে সফল পারছি হয়েছে, ওদের ওদের আপনাদের কেন টার্গেট ছিল শিক্ষামন্ত্রী ওরা করতে। না, 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 আবার আবার আরো একটু দেখান, ওটা আরেক কমেন্টটা আরেকবার দেখান। আপনার কেন মনে হচ্ছে আন্দোলন সফল হয়নি? ওরা ধর্মেন্দ্র প্রধান ইস্তফা চেয়েছে, সেটা হয়েছে 54 বছর প্রথমবার বিজেপি বাধ্য হন। আমি তো ভাই বলি নাই যে তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে, আমি বলি নাই তো। তাদের আন্দোলন তো সফল হয়েছে। কোথাকার কোন অভিজিৎ দীপক উইরা এসে জুড়ে বসে এত বড় 360টা এমপি যাদের, তাদের একজন মন্ত্রীকে পদ, অবশ্যই তারা সফল হয়েছে, কোনো সন্দেহ নেই। কেন হয়েছে? কারণ ওই দেশে গণতান্ত্রিক আন্দোলন, মানে গণতন্ত্র আমাদের দেশ থেকে সবাই ভাবতেছিল এই আন্দোলন মানেই তো মোদির পতন ঘটবে। এটা মন না ভাবছিল না, তারা ধরে নিয়েছিল, লেখা শুরু করেছিল। আর আর এটা সফল হয়েছে কারণ ভারত গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তাই বাংলাদেশ এটা সম্ভব না। ভারত এটা সম্ভব। ওই দীপক মিপক, ওই কোথাকার কোন দীপক বলেন আর অভিজিৎ দীপক বলেন, বাংলাদেশ হলে তো এগুলো ধরতো আর বঙ্গোপসাগরে ফালাই দিত, ধরতো আর জেলে ভরতো। পাকিস্তান হলে তো হাওয়া, এই ভোট আসছে আপনার উদ্দেশ্যে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আসবে, বটেরা তো আসবে, আসতে দেন। আমরা তো দোয়া করতেছি বটেরা আসুক, এদের মনের মাধুরী মিশিয়ে এদের মনে মনে মন কলা খাইতে দেন। বলতে আপনি আপনি নাকি 3 দিন আগে বলছিলেন কেউ প্রত্যেক করবে না। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে তাই? ঘটনা কি তাদেরকে? আমি তো বলেছিলাম তো, কি হয়েছে তাই? ঘটনা কি বলতে চাই? এই 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 চিঙ্কু বাম বা জামাত শিবির কি বলতে চায় এখানে? কি বোঝাইতে চায়? এটা যে একটা খেলা, এইটা যে একটা নরেন্দ্র মোদীর যে হাল্লা 3 দিন আগে কইছিল যে প্রত্যেক করবে না। নরেন্দ্র মোদী যে এটা একটা মূলা দেখাইছে, এটা বুঝার তো গিলুই নাই এদের। নরেন্দ্র মোদী যে এদের মূলা দেখাইলো, এখন কে ক্ষমতায় আসছে? এখন যে আসছে সে হলো আরএসএস এর নেতা। এখন যে শিক্ষামন্ত্রী সে কে? সে হলো আরএসএস এর, সে হলো আরএসএস এর। মানে এখন একটা জিনিস দেখেন, ইরান এই বাটপার গুলো, এই সিংকুবাম আর এই যে জামাতি পাখি গুলো ইরানে যখন মারবে ওটা হলো জায়েজ, আর বাংলাদেশ আর ভারতে যদি কোন আন্দোলনকারীকে মারে ওটা না জায়েজ। এরা এরকম বাটপার এরা, এদের নিয়ে আর কি বলবো? এই সমস্ত সিংকুবাম আর এই জামাতি হেফাজতি, এরা হইলো যে যখন আপনি, এরা যখন কাউকে মারবে ওটা হলো হালাল, অরণ্য জন্য তখন সিমটি দিবে ওটা হারাম হয়ে যাবে। ওই কথা বারবার মোদি যেভাবে পারলো আওয়ামী লীগ সেভাবে পারলো না। ওইখানে পেরেছে কারণ ওইখানে বিদেশি শক্তি অত শক্তিশালী ছিল না। বাংলাদেশে বিদেশি শক্তি শক্তিশালী ছিল। জননেত্রী শেখ হাসিনা যদি এটা মেনে নিতেন, পদত্যাগ করাইতেন, তারপরেও এটাও কাজ হইতো না, তারপরেও কাজ হইতো না। জননেত্রী শেখ হাসিনাকে দরকার মেরে ফেলতো, কারণ বিদেশি শক্তিরা পরিকল্পনা করে এটা করেছে। আর ভারতের সফল হয় না এই জন্য যে ওইখানে একটা ওয়াকার খুঁজে পাওয়া যায় নাই, কারণ ভারতের সেনাবাহিনী তো বিক্রি হয় না। ভারতের সেনাবাহিনী তো তাদের ভারতের সেনাবাহিনী তো তাদের গণতান্ত্রিক নীতির উপর আস্থা রাখে, তারা তো কু করে না, তাই ওখানে সফল হয় নাই, হবেও না। ভারতের ক্ষমতায় যেতে আপনাকে বিশাল একটা দেশ, এই প্রান্ত দিল্লি কলকাতার কত গুণ, কয়েক গুণ দিল্লিটা। বাংলাদেশের কত গুণ বড়, সেখানে কত কোটি মানুষ, আর তাদের রাজনীতি, তাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত, আমাদের দেশে গণতন্ত্র তো প্রতিষ্ঠিত নয়। বাংলাদেশে আন্দোলন করলে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, ভারত কি পারবে অন্য বিজেপিকে নিষিদ্ধ করতে? অন্য দল এসে বা বিজেপি কি পারবে অন্য দলকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করতে পারবে? এটা কি ভারতে সম্ভব? ভারত গণতন্ত্র প্রতিষ্ঠিত। বাংলাদেশেও যদি কালকে আওয়ামী লীগকে নির্বাচন মিছিল করতে দেয়, সরকার মরকার থাকবে, 72 ঘন্টার মধ্যে তো তারেক রহমানকে আবার লন্ডন পালাইতে হবে, আর জামাতেদের চলে যেতে হবে পাকিস্তান। কিন্তু এরা তো আগে সেনাবাহিনী দিয়ে এদের ঘেরাও করে রাখে যাতে ঢুকতেই না পারে, মিছিল করতে না পারে। শেখ হাসিনার এতদিন বলছে ঢুকতে, শেখ হাসিনা ধরে এনে ফাঁসি দিবে বলছে, এখন শেখ হাসিনা আসতে চায়, ঢুকতে দিব না। মানে এদেরই তো কথা ঠিক নাই। আবার সিংকুবামেরা আর জামাতিরা বেজায় খুশি, মানে ভারতের পতন শুনলেই বাংলাদেশের সিংকুবাম আমার এরা কত বেজায় যে খুশি, খুশিতে একেবারে খুশির চুটে এদের মানে পেট ফুলে ড্রাম হয়, আর পশ্চাৎ দেশ ফুলে আর কি ময়মনসিংহে পাউরুটি হয়ে যায়, বেজায় খুশি। কিন্তু এরা জানে না যে এদের পরিণতি কি ঘটবে সামনে আগামীতে। এই তেল চোরা পার্টি যা করেছে, নরেন্দ্র মোদী যে রঙের 10 আর 9 দিয়ে সাহেব নামায় নিল, এটা তার বুঝলো না, বা টেক্কা নামায় নিল, এটা তার বুঝলো না। আগামী 2029 সালে বুঝবে এই ককরোচ পার্টি। এখানে একজন কমেন্টস করেছে আপনার এখানেও
যে আগামী 2029 সালের নির্বাচনে আমি বলেছি তো, এই ককরোচ পার্টির এই ফাত্রামির কারণে দিল্লিতে, এই তেলাপোকা পার্টির ফাত্রামিতে কমপক্ষে 29টা আসন বেশি পাবে বিজেপি 29 সালে কমপক্ষে, এবং সেই দিকেই যাচ্ছে বিজেপি। কি কারণে এটা? কারণ হলো যে এই আন্দোলনটা একটা বিদেশি আন্দোলন, এই আন্দোলনে ফান্ডিং করেছে বিদেশিরা, খাবার এসেছে, খাবারের বিল পেমেন্ট করছে দুবাই থেকে, খাবারের বিল পেমেন্ট করছে কাতার থেকে, খাবারের বিল পেমেন্ট করছে বাংলাদেশিরা। এগুলো তো সব খবর চলে গেছে তাদের কাছে, এটা তো ভারতের জনগণের কাছে তো পৌঁছে যাবে। এবং এখানে কারা কারা মিছিল করেছে, আপনি গিয়েছেন প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলতে, সেইখানে গিয়ে আপনি বলছেন রামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, তাদের ভগবান রামের বিরুদ্ধে। ওখানে গিয়ে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে পদত্যাগ চাইছেন। কাশ্মীরে 370 ওইখানে বলছে যে এটা হটাই দিবে, এগুলো হবে কেন? ওইখানে তো এটা বিষয় ছিল না। তারপরে তাদের আচরণ দেখেছেন, ওইখানে যারা আন্দোলন করেছে তাদের ভাষা আচরণ, আজাদি চায়, নিজেরা বুরকার মধ্যে জুব্বার মধ্যে ঢুকে আজাদি চায়, নিজে নিজের ঘর থেকে আজাদি পায় নাই, সে রাষ্ট্রের কাছে আজাদি চায় চোখ মুখ ডাইকে। আবার অর্ধেক দল ছিল আবার অর্ধনগ্ন হয়ে ঘুরছে, এগুলো তো প্রভাব পড়বে সমাজে। আর এখানে যে এটা বিদেশি, এটা তো জঙ্গি, এখানে যে সন্ত্রাসী মুসলমানদের যোগাযোগ আছে, পাকিস্তানের যোগাযোগ, তুরস্কের যোগাযোগ, বিদেশিদের যোগাযোগ, এটা তো পরিষ্কার। অন্যান্য দেশের দেশের যোগাযোগ তো পরিষ্কার, তো সবাই বুঝে গেছে। এটার সমাজে প্রভাব পড়বে, আগামী নির্বাচনে এটা উল্টো প্রভাব পড়বে। একজন লিখছে কংগ্রেসের ঘিলু হ্যাঁ, এত কম। ঠিকই বলেছে, কংগ্রেসের ঘিলু থাকলে তো তারা ক্ষমতায় থাকতো। জামাতে শাহরিয়ার বলেছে তারা নাকি ইন্ডিয়া আনন্দ চালায়। আমিও তো বাংলাদেশ চালাই, শাহরিয়ারের মতো তো পাগল হইলে আমি বলতাম যে বাংলাদেশ তো আমি চালাইতেছি। কত কিছু বলা যায়। শুরু করেছিল ভারত, এবার চালু করে দিল ইউরোপের বিভিন্ন দেশ। জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও গ্রিস, এই 5টি দেশ মিলে যৌথ সংগঠন গড়ে তুলেছে অবৈধভাবে, ওইসব দেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের তাড়ানো, মানে যাকে বলে পুশ ব্যাক। এই পুশব্যাক কথাটা ভারতের ক্ষেত্রে শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই, এবং এইটা বর্তমানে ইউরোপে শুরু করে দিয়েছে। যে 5টি দেশের নাম করলাম তারা একজোট হয়ে, এছাড়া ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে না থাকা ইংল্যান্ড পর্যন্ত সে দেশ থেকে বাংলাদেশিদের তাড়াবে কি করে সেই সব ভাবনা শুরু করে দিয়েছে। কোন বাংলাদেশিদের? সবাইকে নয়, যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে গিয়েছে। তো এই অনুপ্রবেশকারীদের তারা চিহ্নিত করছে, ধরছে, জেলে ভরছে, কিন্তু সংখ্যা এতটাই বেশি যে জেলে জায়গা হচ্ছে না। ফলে এখন জেলে না রেখে তারা যেখানে থাকে, মানে এই অবৈধরা যেখানে থাকে সেখানে কড়া নজরদারিতে রেখেছে, আর তাদের কাগজপত্র পাঠিয়ে দিচ্ছে সেখানকার বাংলাদেশ হাই কমিশনে। সঙ্গে বলে দিচ্ছে তোমার দেশের লোকদের তোমরা নিয়ে যাও বাপু। কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে, বছর ঘুরে যাচ্ছে, বাংলাদেশ সেসব চিঠির কোনো জবাব দিচ্ছে না। আপনারা জানেন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে মুখপাত্র রণধীর জয়সওয়াল একাধিকবার সংবাদ সম্মেলনে সেখানে এই কথা বলেছে। 5 বছর আগে বাংলাদেশে যেসব অবৈধ বসবাসকারীদের লিস্ট পাঠানো হয়েছিল তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে তার চিঠির কোনো জবাব দিচ্ছে না বাংলাদেশ। এই একই জিনিস করছে ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে। তারা চিঠি দিচ্ছে, বাংলাদেশ সেসব চিঠির কোনো জবাব দিচ্ছে না, মৌনী বাবা হয়ে বসে আছে। এই একই থিওরি যেটা বললাম বাংলাদেশের ক্ষেত্রেও, এই ভারতের ক্ষেত্রেও নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশিদের ধরছে ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ, তাদের বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণপত্র সহ পাঠাচ্ছে বাংলাদেশকে, বলছে তোমাদের লোক তোমরা নিয়ে যাও। ওসব মানুষগুলোই পর্যন্ত বলছে তারা যে বাংলাদেশের অমুক জেলার তমুক গ্রামের বা তমুক শহরের অমুক পাড়ার লোক, তারা, তাদের নাম ভোটার লিস্টে আছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ সরকার কোনো জবাব দিচ্ছে না, বসে আছে। বাধ্য হয়ে ভারত এখন ধরেছে অন্য পথ, সেটা হচ্ছে ডিটেক্ট,
ডিটেন অ্যান্ড ডিপোর্ট। ডিটেকশন করার পরেই তাদেরকে বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টার করেছে, সেখানে পাঠাচ্ছে। তারপর বাংলাদেশের কাছে কাগজপত্র দিচ্ছে, কাগজপত্র অনুযায়ী তাদের ফেরত নেওয়ার রিকোয়েস্ট করছে। যখন সেই রিকোয়েস্টে তারা কান দিচ্ছে না, তখন অন্য পথ ধরছে ভারতের বিএসএফ। কি শঠে ষাঠ্যং সমাচরেত, যেমন চুরি করে ঢুকেছিলে ভারতে, তেমন চুরি করে ভাগো ভারত থেকে তোমাদের নিজেদের দেশে। যদি না যাও তাহলে আমরা জোর করে তোমাদের ঢুকিয়ে দেব তোমাদের দেশে, ফেলে দেব কাঁটা তারের ওপারে, যার পোশাকি নাম পুশব্যাক। তাতে আবার বাংলাদেশ সরকারের বড় গোসা। এটা আন্তর্জাতিক নিয়ম কানুনের বিরুদ্ধে বলে খুব চেল্লাচেল্লি শুরু করে দিয়েছে সে দেশের সরকার, সরকারের নিরাপত্তা বাহিনী, বিজিবি, তারা, এমনকি সে দেশের মানুষ পর্যন্ত। ভারত কান দিচ্ছে না। বেসরকারি সূত্র মতে 150,000 বাংলাদেশি আইনি পথ, বেআইনি পথ, স্বেচ্ছায় বা অনিচ্ছায় ভারত ছেড়ে চলে গেছে তাদের দেশে। খুব শিগগির পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার চিরুনি তল্লাশি শুরু করবে রাজ্য জুড়ে। যেখানে যত বাংলাদেশি নাম ভাড়িয়ে ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের ধরবে আর কাঁটাতারের ওপারে ঝপাং করে ফেলে দেবে। তারপর বাঁচা মরার দায়িত্ব তোমার দেশের। বাঁচলে বাঁচো, মরলে মরো। ভারত যেটা করতে পারে সেটা তো আর ইউরোপের দেশগুলো করতে পারে না, কারণ 2 মহাদেশের মধ্যিখানে যে 7 সমুদ্র 13 নদী। তাই ইউরোপ নতুন পথ নিয়েছে, সেটাও পুশব্যাক, তবে একটু অন্য রকমের। কীরকম? সেটা হলো ইউরোপ থেকে ওদের তাড়াও, প্রথমে পাঠাও অন্য দেশে, সেখানে ঘেঁটো তৈরি করে দাও ওদের জন্যে, থাকুক, বাঁচুক আর মরুক, ঘাড় থেকে এখনকার মতো তো নামিয়ে দাও, পরের কথা পরে দেখা যাবে। কিন্তু নামাতে গেলে তো একটা দেশ দরকার। ঘেঁটো তৈরির দায় কোন দেশ নেবে? যে দেশের পয়সা নেই, গরিব দেশ, এমন দেশ যেখানে কাজ নেই, যারা এমনিতেই মরে আছে, যাদের নিজেদের বাঁচার কোনো ঠিক ঠিকানা নেই, তাদের টাকার লোভ দেখাচ্ছে ইউরোপের ওই দেশগুলো। বলছে ওদের খাওয়া পরা, থাকার জায়গা, ওষুধ বিশুদ্ধের জন্য টাকা দেব আমরা, টাকা দেব তোমাদের সরকারের হাতে, ওদের হাতে নয়। সেই টাকা তোমরা ওদের পেছনে খরচ করবে নাকি তোমরা নিজেদের জন্য রাখবে, নিজেদের কাজে লাগাবে, সেটা তোমাদের ব্যাপার। আমরা দেখতে যাব না, শুধু আমাদের কাছ থেকে লোকগুলো নাও, আমরা তোমাদের টাকা দিয়ে দেব। তারপর তারা বাংলাদেশে যাবে। কীরকম যাবে তো বোঝাই যাচ্ছে। ইউরোপের দেশগুলো যখন বলছে তোমরা নাও আমাদের লোক, তোমাদের লোক, বাংলাদেশ কান দিচ্ছে না। আর কেনিয়া এইসব দেশ থেকে, নামিবিয়া, এইসব দেশ থেকে যখন যাবে তাদের কথা ওরা শুনতে যাবে কেন? বাংলাদেশ শুনবেই না। এই যাই হোক, তাহলে এই আশ্বাস পেয়ে কেনিয়া ইত্যাদি আফ্রিকান কয়েকটি দেশ এসব অবৈধ বাংলাদেশিদের নিতে রাজি হয়েছে। চুক্তি প্রায় হওয়ার মতো, এখন ফাইনাল টাচ চলছে কিভাবে কি হবে। আফ্রিকা মহাদেশ জুড়ে অরণ্য মানে অরণ্য, তারা সেটা আবার আফ্রিকার অরণ্য। তাদের মধ্যে বাংলাদেশিদের বাসস্থান তৈরি হচ্ছে। বিনা পয়সার আফ্রিকান সাফারি ভেবে যদি কেউ আনন্দ পান তবে খুব ভুল ভাবছেন। কিন্তু আফ্রিকার হিংস্র সিংহ আর প্রচণ্ড বিষধর ব্ল্যাক মাম্বার কথা ছেড়ে দিলাম, ওখানকার ভয়ঙ্কর ইবোলা কি একটা রোগ, অসুখ, স্লিপিং সিকনেস, এই সব রোগে এই 21 শতকেও মৃত্যুর হার 90%। বাঘ সিংহের সঙ্গে লড়াই করে তাদের পোষ মানিয়েছে আফ্রিকার মানুষ, কিন্তু রোগ ব্যাধিকে দূর করতে পারেনি। সেখানেই পাঠানো হবে এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের। কারা পাঠাবে? ইউরোপের 5টা দেশের নাম করলাম, তারা তো বটেই, তারা একসাথে সংগঠন তৈরি করেছে। এর বাইরে ইউরোপের অন্যান্য দেশ আছে। এরা অনেকেই বাংলাদেশিদের বিরুদ্ধে তত নয় যত হচ্ছে মুসলিম অনুপ্রবেশকারীদের, মুসলিমদের বিরুদ্ধে। কিন্তু
সেই দলে পড়ে গেছে বাংলাদেশিরা। সাধারণভাবে বাংলাদেশি মুসলিমরা ভারতে বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে গিয়ে যারা থাকে তারা অত বেশি ধর্ম করে মাথা ঘামায় না পাকিস্তানিদের মতো এবং অন্যদের মতো। কিন্তু কি হবে, একটা নিয়ম তো তৈরি হচ্ছে, ফলে ইউরোপ তাদের পাঠিয়ে দিচ্ছে ইউরোপের বাইরে। সেই জায়গা আপাতত ঠিক হয়েছে আফ্রিকার জঙ্গল। এটা কি বাংলাদেশিদের স্বাভিমানে লাগছে না? সরকার কি চোখ বুজে থাকবে বাংলাদেশের? এখনো লজ্জা বলে কোনো শব্দ কি বাংলাদেশের অভিধানে নেই? খুব তো জাতিগর্ব করে বাংলাদেশের মানুষ। এই যে সেদেশের লোকদের ভিখিরির মতো দূরছাই করে খেদিয়ে দিচ্ছে ইউরোপের দেশগুলো, এতে কি মান সম্মান কিছু বাঁচছে? সবশেষে একটা প্রশ্ন, আজকের এই অবস্থার দায় কার? অন্য কারো নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার, সেখানকার রাষ্ট্র শাসনের শাসকদের। সেখানকার অর্থনীতি ডুবছে, কিন্তু লোক সংখ্যা ফুলে ফেঁপে উঠছে। যে কারণ জন্ম নিয়ন্ত্রণ করা চলবে না, ধর্মে নিষেধ। ফলে যা হওয়ার তাই হচ্ছে। একজনের খাবার 10 জনের মুখে দিতে গেলে যেমনটা হয় আর কি। পেটের দায়ে মানুষ দেশ ছাড়ে, আর দেশ ছেড়ে আসছিল ভারতের চাপ পড়তে ভারতে আসা বন্ধ হয়েছে, বরং ভারত থেকে ফেরত পাঠানো শুরু হয়েছে। তাই ইউরোপে যাচ্ছিল, আমেরিকায় যাচ্ছে। আর যারা যাচ্ছে এভাবে আমেরিকা থেকে হাতে পায়ে শিকল বেঁধে তাদেরকে পাঠানো হচ্ছে। আর ইউরোপের অন্য দেশ থেকে এখনো শিকল বাঁধেনি, তারা করছে কি আফ্রিকার জঙ্গলে পাঠাবে, সেখানেই এখন বাংলাদেশিদের ভবিতব্য। তাই বলছি, এখনো বাঁধ দিন জনসংখ্যার চাপে, নইলে শেষ হবে দেশ। তখন ব্যঙ্গ করে দেয়া নামটাই সত্যি হয়ে যাবে। বাংলাদেশের ব্যঙ্গ করে কি বলে অনেকে? বাংলাদেশ আমার কাংলাদেশ।